করিডোর ইস্যু নিয়ে বাঙালিদেরকে কিভাবে বোকাচন্দ্র বানানো হইতেছে সেটা নিয়ে হচ্ছে কথা বলবো। তো তোমরা তোমাদের বোকাচন্দ্রের অবস্থান থেকে কিভাবে হচ্ছে সচেতন নাগরিক হতে পারবা সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল সাহেবকে নিয়ে। উনি হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক এবং ইন্ডিয়ার চরম শত্রু। শুধু সেটা হচ্ছে এই সরকার আসার পর থেকে যেমনটা হলো এমনটা না, উনি হচ্ছে পূর্বে থেকে এত বছর আমরা যখন হচ্ছে ভারত বিরোধী যেই ন্যারেটিভ গুলা চালাইতাম, যে যাই করতাম ভারত বিরোধী, সেগুলার অধিকাংশ ন্যারেটিভ হচ্ছে ওনার কাছ থেকেই আসতো। তোমরা যারা হচ্ছে লাইক পিনাকির ভিডিও দেখো, বা পিনাকি তো খুব বেশি ভারত বিরোধী ন্যারেটিভ চালাইতো, তখন পিনাকির মুখ থেকে একদিন হলেও শুনতে পারছো হয়তো ডক্টর খলিল সাহেবের কথা। আমি জানি না শুনতে পারছো কিনা, বাট যারা মনোযোগ দিয়ে ভিডিও দেখতো তারা অবশ্যই শুনতে পারবা, কারণ পিনাকির সাথে সখ্যতা আছে ওনার অনেক বেশি, উনি ভালো করেই জানেন উনিকে। তাহলে হচ্ছে এই যে কেন এখন এসে হচ্ছে ইন্ডিয়া এতটা প্রকট হয়ে গেল, আর কাদের মাধ্যমে হচ্ছে ইন্ডিয়া এই ডক্টর খলিল সাহেবকে পদত্যাগ চাইতেছেন, এইগুলা নিয়ে হচ্ছে কথা হবে। দেখো, যখন অজিত দোভালের সাথে হচ্ছে ডক্টর খলিলের ব্যাংককে হচ্ছে দেখা হলো, তখন হচ্ছে ওদের মধ্যে তো কথা হলো। কথা হওয়ার পর দেখতে পারলো যে এত বছর যারা হচ্ছে এই পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতো বা নিরাপত্তার দিকটা দেখতো, তারা হচ্ছে নতজানু ছিল। তারা আমাদের উপর কোনো কথাই বলতো না, আমরা যেটা বলে দিতাম, যেভাবে প্রসেসটা দেখাইতাম, ব্লু প্রিন্ট দিতাম, সেই অনুসারে হচ্ছে আগাইতো। কিন্তু এখন তো এই লোক তো স্বাধীন চেতনা একটা লোক, আর প্রজ্ঞাবান, হেভি ইন্টেলিজেন্ট আছে ওনার মধ্যে। তো অজিত দোভাল হচ্ছে একটা মানে ক্রিমিনাল টাইপের লোক, কিন্তু অজিত দোভাল মাহাঙ্গার পোলা অনেক বেশি ইয়ে, মানে ওয়ে কিন্তু সবকিছু টনক নড়ায়, কিন্তু এই যে ভারতের যত কিছু হয় আশেপাশের রাষ্ট্রের সাথে যা করে চাল কিন্তু ওয়ে দেয়। যদিও ইন্ডিয়ার সাথে এখন আশেপাশে সব রাষ্ট্রগুলো হচ্ছে শত্রু হয়ে গেছে, কিন্তু ওই কিন্তু প্ল্যান গুলা ওই এক্সিকিউট করে থাকে। তো অজিত দোভাল তখনই বুঝতে পারলো যে এই লুক দিয়ে আর কখনো সম্ভব না বাংলাদেশের মধ্যে আমরা কোনো কিছু হচ্ছে বাস্তবায়ন করব, বাংলাদেশকে আমরা বলবো যে এটা করো ওইটা করো ওইভাবে করো, ওদের সাথে সখ্যতা করবা না, ওদের সাথে থেকে দূরে থাকবা, এটা করতে পারবা না ওইটা করতে পারবা না। ওই আসলে একটা ওয়ার্নিং পেয়ে গেল, মেসেজ পেয়ে গেল যে খলিল সাহেব আসলে হচ্ছে উপরের লেভেলের একটা মানুষ, আর উনি নতজানু নীতিতে নয়, উনি হচ্ছে স্বাধীন চেতনা একটা মানুষ। ওনার মতো করে উনি দাম্ভিকতা যেটাই হোক না কেন, দেশপ্রেমিক, প্রকৃত দেশপ্রেমিক, উনি দেশের স্বার্থে যেটা হবে সেটাই করবে। এই মেসেজ যখন পেয়ে গেল, যখন নতজানু বা বন্ধুত্বপূর্ণ যেই কথাটা আমরা অলওয়েজ বলি, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, উনি যখন এই মেসেজটা দিলেন না যে ভারত আমাদের বন্ধু, আমরা নতজানু নীতিতেই চলবো, এই মেসেজ যখন পেলেন না অজিত দোভাল, তখন থেকে তো ওয়ার্নিং পেয়ে গেল, তখন থেকে বিভিন্ন বাহানা করতেছে যে কিভাবে আসলে হচ্ছে এই লুকটা সম্পর্কে হচ্ছে নেগেটিভিটি ছড়ানো যায়। তখন থেকে প্ল্যান হলো, এর মধ্যে হচ্ছে এই করিডোরের ইস্যুটা চলে আসলো, কারণ এই রোহিঙ্গা ইস্যু কিন্তু অনেক মারাত্মক। যেটা দেখো, রোহিঙ্গাকে আনলো কারা? শেখ হাসিনা আনলো। তো শেখ হাসিনা কেন আনছে? এই নোবেল পুরস্কার পাওয়ার একটা লোভে। ওদেরকে আনা নিয়ে হচ্ছে বাংলাদেশের যে খুব বেশি স্বার্থ হয়ে গেছে এমনটা না, উল্টো বিপদ আর বিপদে হচ্ছে। উনি হয়তো হ্যাঁ একটা তো সম্মাননা পাইছে, মানবতার আম্মা, হ্যাঁ আচ্ছা পেলেন, নোবেল পাওয়ার খুব শখ ছিল আর, কিন্তু এইটার জন্য সিদ্ধতরা কাদের যাইতেছে, ক্রাইসিসটা কাদের উপর আসবে? বাংলাদেশের নাগরিকদের উপর। উনি যখন হচ্ছে বলছে যে ওনার বোন বলছে তুমি 18 কোটি মানুষকে খাওয়াইতে পারো, তাহলে হচ্ছে তুমি জাস্ট 10 থেকে 12 লাখ মানুষকে খাওয়াইতে পারবো না, এরকম কিছু। তো আসলে কি হাসিনার প্লেট থেকে কি কোনো খাবার কমলো ওরা আসার পরে? হাসিনার প্লেট থেকে কমে নাই, কমছে হচ্ছে জনগণের প্লেট থেকে। এরকম 1 কোটি মানুষকেও যদি দেশে নিয়ে আসতো, হাসিনার কোনো কম পড়তো না, পড়তেছে তো জনগণের। যেটাই হোক, এখন যেহেতু ওদেরকে নিয়ে আসছে, যে কোনো সমস্যার কারণে নিয়ে আসছে, কেন নিয়ে আসছে সেটা তো তোমরা ভালো করে জানো, উদ্দেশ্যটা কি ছিল। আর জাস্ট ইসলামিক দরদি দেখাইয়া এটা দিয়ে হচ্ছে ইসলামিক মানুষের মধ্যে এটা দেখানো হচ্ছে তারা জুলুম অত্যাচার সইতেছে, কিন্তু তাদেরকে সেই জন্যই হচ্ছে নিয়ে আসতে হয়েছে। বিভিন্ন বাহানা সুতা তো দেখাইতেছে, মানবতা দেখিয়ে ওদেরকে নিয়ে আসছে। কিন্তু না, বাংলাদেশ চাইলে হচ্ছে মানবতা দেখানোর জন্য যে আমার দেশে ওই লোকগুলাকে নিয়ে আসতে হবে এমনটা না। আর তোমরা যারা হচ্ছে ইসলাম প্রীতি বলতেছো, যে ইসলাম প্রীতি দেখায়, ইসলাম প্রীতি দেখাইলে এই দেশ থেকে হুঙ্কার জানানো দরকার ছিল যে মায়ানমারকে, যে হচ্ছে তোমরা ওদের উপর জুলুম করবা না, করলে হচ্ছে আমরা রুখে দাঁড়াবো যে কোনো ভাবে। এই বয়ানটা কিন্তু তৈরি করা দরকার ছিল। সেই বয়ান কখনো বাংলাদেশ তৈরি করতে পারে না, বাংলাদেশের এই সক্ষমতা নাই। এই যে সেনাপ্রধান এখন দেশপ্রেমিকত্ব দেখাইতেছে, যখন শেখ হাসিনা ওদেরকে নিয়ে আসলো তখন কেন বললো না যে ওদেরকে আনা উচিত কি উচিত না, ওদেরকে আনলে কি হবে? এই যে আনে, নিয়ে আসছে, ওকে একটা সংকটে ছিল, সংকটে থাকার পর নিয়ে আসছে, আনার পর তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কোন অবস্থানটা তৈরি করছে? এত বছর শেখ হাসিনা কোনো কিছু করছে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য? কোনো কিছু করছে? কোনো কিছুই করে নাই, তাদেরকে দেশে রেখে দিছে। এই যে ইউএন তাদেরকে হচ্ছে এখন সার্ভিস দিচ্ছে, 3 দিন হচ্ছে সেটা পরিমাণটা রেশিওটা কমাচ্ছে, আগে যে পরিমাণ অর্থ দিত এখন সেটাও দিচ্ছে না। তো সবকিছু কমিয়ে দিতেছে দিন দিন। তো তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য তো কিছু না কিছু করতে হবে। তো আওয়ামী সরকার কখনো কিছু করে নাই, কেন করে নাই? সেটা হচ্ছে দিল্লির জন্য, কারণ হচ্ছে ওরা চায় নাই, ভারত কখনো চায় নাই রোহিঙ্গারা হচ্ছে তাদের নিজের দেশে ফিরে থাক। কেন সেটা তোমরা জানো, কালাদান প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের স্বার্থ ক্ষুণ্ণ হবে, ভারতের জন্য সমস্যা।
কারণ এমনিতেই দেখতে পারো যে ভারত হচ্ছে আসলে মুসলিম নিধনের একটা কাজ করতেছে, আর এইটাই হচ্ছে মুসলিম নিধন ওই জায়গায় হচ্ছে। আর হচ্ছে তাছাড়া হচ্ছে ওরা যদি বাণিজ্যিক একটা ট্রেড রাখে, ওই ট্রেডের মধ্যে হচ্ছে হামলা চালাইতে পারে কিভাবে, মনে করো হচ্ছে ভারতের মধ্যে কোনো মুসলিমদের উপর হামলা হলো, তো হামলা হলো এটার বিপরীতে ওরা কি করতে পারে, তো রোহিঙ্গা মুসলিম ওরা হচ্ছে মুসলিম প্রীতি দেখায় হয়তো ট্রেড রুট বন্ধ করে দিতে পারে। তাহলে তো এটা তো ভারতের জন্য সমস্যা, তো ভারত এটা কখনো চায় না। ভারত চায় না তাদের ট্রেড রুট যেই দিক দিয়ে থাকবো ওই দিকে আশেপাশে কোনো মুসলিম থাকুক। এটার বিভিন্ন হচ্ছে বিশ্লেষণ আছে, আমি সেই বিস্তারিত কথাগুলো বলবো না তোমাদেরকে, জাস্ট সহজ সংক্ষেপে আমি বলবো। কোনো একদিন সময় পেলে আলাদা আলাদা প্রজেক্ট ভিত্তিক হচ্ছে আমি কথা বলবো। তো আজকে জাস্ট হচ্ছে মানবিক করিডোর বা করিডোর ইস্যু নিয়ে যে ঝামেলাটা সেটা নিয়ে বলি। তো এই জন্য হচ্ছে দিল্লি বলে নাই বলেই শেখ হাসিনা কোনো কাজ করে নাই ওদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য। এখন যেহেতু নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তাদেরকে আমরা সংস্কার অনুমতি দিলাম, সব দল মিলে হচ্ছে ম্যান্ডেট দেওয়া হলো যে হ্যাঁ আপনারা দেশের স্বার্থে যেটা হবে সেটা করতে পারেন, সেই সংস্কার করবেন। অবশ্যই তা ওরাও তো ওইভাবে আগাচ্ছে। তো খলিল সাহেব হচ্ছে এই দিক থেকে হচ্ছে মাস্টার মাইন্ড বলা যেতে পারে, যে উনি আসলেই প্রজ্ঞাবান একটা মানুষ। ওনার এই বিষয়ে হচ্ছে অধিক জ্ঞান আছে। আর উনি এই যে হচ্ছে যেমন তেমন একটা লোক এমনটা না, ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবা তাহলে বলবা ফালতু ওই কাদের কাছ থেকে শুনে হচ্ছে পদত্যাগ পদত্যাগ চাইতেছো। একবারও তুমি তোমার আব্বুদেরকে জিজ্ঞেস করো যে আসলে ওনাকে যে পদত্যাগ করতে বলতেছেন ওনার অপরাধটা কি, উনি কি করছেন, বা ওনার ব্যাকগ্রাউন্ড আসলে কি ছিল, মানে কেন ওনাকে পদত্যাগ করতে হবে। একবারও কি নিজের ব্রেন দিয়ে চিন্তা করছো, বা যারা পদত্যাগ করতে বলতেছে তাদেরকে জিজ্ঞেস করছো তারা কেন পদত্যাগ চাইতেছে, তারা কেন চাইতেছে সেটা নিয়ে পরে কথা বলতেছি। তো খলিল সাহেব হচ্ছে যখন দেখো চায়নার সাথে যখন শেখ হাসিনা ডিজাস্টার হয়ে চলে আসলো, আগে কিন্তু দিল্লিতে দেখা করে গেছে, তারপর হচ্ছে চায়নাতে গেছে। চায়নাতে গিয়ে হচ্ছে একেবারে ডিজাস্টার, কিছুই পাইলো না, মানে প্রেসক্রিপশন নিয়ে গেল কিন্তু কোনো ওষুধ পেলো না, এরকম একটা অবস্থায় আইসা দেশের কি অবস্থা, চায়না একবারে মুখ ফিরিয়ে নিছে বাংলাদেশ থেকে। ওই অবস্থা থেকে হচ্ছে চায়নার সাথে এত পরিমাণ ডিল নিয়ে আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস, দেন হচ্ছে এই খলিল সাহেব। তো পরিকল্পনাগুলা কি করছে, এই যে চুক্তিভিত্তিক এটা হবে ওইটা হবে নিরাপত্তার ভিত্তিতে সবকিছু, এগুলা কি করছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ডক্টর খলিল সাহেব ছিলেন। তো উনি সবগুলো আগাইলো। তারপর হচ্ছে চায়নার সাথে এতটা সখ্যতা তৈরি করা মানে হচ্ছে আমেরিকারও টনক নড়তেছে, একই সাথে দুইটা দেশকে ডিল করে উনি কিভাবে হচ্ছে ম্যানেজমেন্টটা করলো সেইটা তোমাদের চোখে পড়লো না। যখন ভারত পাকিস্তান যুদ্ধে চলে আসলো তখন কি বাংলাদেশের জন্য একটু সমস্যা ছিল না, তখন বাংলাদেশকে কি বললো, চায়না কি বললো, যে চায়না বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য চায়না বাংলাদেশের পাশে থাকবে। তো চায়না যখন এত বড় একটা কথা বলতে পারে বাংলাদেশের পক্ষে, তাহলে কি তোমার কি মনে হয় না আমেরিকা এই জায়গায় এসে ডমিনেট করবো বাংলাদেশের উপর। তো অবশ্যই অবশ্যই করছে, কিন্তু উনি তো হচ্ছে দুইটা দেশকে এক মানে মানিয়ে নিতে পারছে। তো এই সমস্যাগুলো যখন দেখা দিল তখন কিন্তু এই ডক্টর খলিল সাহেবের সবকিছু ইউএস এর সাথেও চায়নার সাথেও সুন্দরভাবে ডিল করে নিছে, কোনো ঝামেলায় হয় নাই। তো চায়নার মতো একটা রাষ্ট্র বাংলাদেশের পক্ষে আছে, তুমি কল্পনা করতে পারো, চায়নার মতো একটা রাষ্ট্র। তারপর বলতেছো যে হ্যাঁ মানবিক করিডোর, এখানে হচ্ছে অনেকগুলো রাষ্ট্রের হচ্ছে ইন্টারেস্ট আছে, এটা আমিও স্বীকার করি। আমি অনেকদিন আগে থেকে বলছি, যখন মানবিক করিডোর নিয়ে কথা হইতেছে তখন আমি বলতেছি যে আমি প্রথম স্টেটমেন্টটা এটা দিছিলাম যে হচ্ছে মানবিক করিডোর দেওয়া হবে, কিন্তু হচ্ছে তার পূর্বে বাংলাদেশের হচ্ছে পররাষ্ট্রনীতিগুলো বাড়িয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যেগুলো আছে আসলে কোন দেশের কোন ইন্টারেস্ট সেগুলো বুঝে শুনে সময় নিয়ে তারপর হচ্ছে মানবিক করিডোর দেওয়া যায় কিনা সেটাতে আগাইতে, মানে হুটহাট করে যত না দিয়ে দেয়, সেটাই আমার প্রথম স্টেটমেন্ট ছিল কিন্তু মানবিক করিডোর সম্পর্কে। তো এখন এসে যখন তোমরা বলতেছো যে হ্যাঁ অনেকগুলা দেশের ইন্টারেস্ট আছে, তো এবার বুঝো যখন মানবিক করিডোরের কথা চলে আসলো জনসম্মুখে, চলে আসার পর আমেরিকান নেগেটিভ, দেন হচ্ছে চায়নার নেগেটিভ, রাশিয়ান নেগেটিভ, ওরা কিছু বলছে? কোনো কিছুই বলে নাই। সমস্যা কাদের দেখা দিছে, সমস্যা ইন্ডিয়ার দেখা দিছে। পুরো নেগেটিভটা কারা তুলে আনছে, যে হচ্ছে করিডোর দিয়ে ফেলতেছে একটা কে আমেরিকান নাগরিক। ডক্টর খলিল সাহেব হচ্ছে বাংলাদেশী নাগরিক না, আমেরিকার একটা এজেন্ট, সিআইএর এজেন্ট। ও হচ্ছে মানবিক করিডোর দিয়ে দিতেছে, আমেরিকায় সেই জায়গায় দখল করা শুরু করবে। ভিন্ন ন্যারেটিভ হচ্ছে চালিয়ে দিল, কারা চালিয়ে দিল, ইন্ডিয়া। কারণ কাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, ইন্ডিয়া। কারণ হচ্ছে পরবর্তীতে যদি অন্য কোনো সরকার আসলে হচ্ছে তাদেরকে হচ্ছে যে কোনো ভাবে হচ্ছে দাবিয়ে রাখতে পারবো ইন্ডিয়া, এই জন্য তখন ওদের মন মতো করে ওরা সবকিছু করতে পারবে। কিন্তু এখন এই যে খলিল সাহেব থাকার কারণে হচ্ছে এখন এটা পারতেছে না, ডক্টর ইউনূস থাকার কারণে এখন এটা পারতেছে না। এই জন্য ওরা চাচ্ছে না যে এই সরকারের মানে সময় হচ্ছে যে এই ডিলগুলো যত না হয়, এই জন্য চাচ্ছে না। আর পরবর্তীতে যখন বিএনপি বা যেই ক্ষমতা আসুক না কেন তাদেরকে দমিয়ে রাখতে পারবো ইন্ডিয়া, তখন এই মানবিক করিডোর কি কোনো কিছুই দেওয়া হবে না, রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করার কোনো প্রসেসই করানো হবে না, যেটা হচ্ছে গত 17 বছর ছিল শেখ হাসিনা, তখন কোনো কথা হয়েছে রোহিঙ্গাকে দেশে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য, কোনো কথা হয়েছে, কোনো কাজ করা হয়েছে, কোনো কিছুই হয় নাই। কেন হয় নাই? ইন্ডিয়ার জন্য। তো এইটাই চাচ্ছে, তো এই জন্য হচ্ছে ওরা এই ন্যারেটিভ গুলা চালাইছে। ডক্টর খলিল সাহেব নিয়ে অনেক কিছু বিভ্রান্তমূলক ইনফরমেশন দেওয়া হয়েছে, আর এটার ফাঁদে হচ্ছে বিএনপি কে ফালানো হয়েছে। এখন দেখো
ইন্ডিয়া যখন মানবিক করিডোর নিয়ে কথা বলছে তখন হচ্ছে আপামর জনতা আমরা যারা হচ্ছে দেশের সার্বভৌমত্ব নিয়ে খুব বেশি চিন্তিত। আসলে ধর্মপ্রাণ অনেক মানুষ চায় না কখনো হচ্ছে গাজার মতো তৈরি হতে, কিন্তু না ভাই, তোমরা দেখো এটা গাজার মতো হওয়ার মতো কোনো পরিস্থিতিতে নাই। আর করিডোরটা যে দেশগুলো আসলে এই যে ভোগান্তির মধ্যে আছে, যারা বলতেছে যে করিডোর দিয়ে খুব বেশি মাইনকা চিপে পড়ে গেছে, তো ওই দেশগুলো হচ্ছে যখন যুদ্ধ অবস্থায় আর ওইগুলোর মোটিভই ছিল অন্যরকম, যে হ্যাঁ ওই দেশে হচ্ছে দখল করা। আর মোটিভ ছিল তখন হচ্ছে ওই দেশে যেই দেশটার মোটিভ ছিল ওই দেশটার একটা দেশের ইন্টারেস্ট ছিল, আশেপাশে অন্য দেশের ওইরকম ইন্টারেস্ট ছিল না। কিন্তু এখন এই জায়গাটা যেটা, এটার মধ্যে অনেক দেশের স্বার্থ আছে। তো স্বার্থ থাকার পরও যখন মানবিক করিডোর দিয়ে দিবে, তো দিয়ে দিলে রাশিয়ার কোনো সমস্যা হইতেছে না। দেখো আমেরিকা এসে যদি এই জায়গায় অবস্থান, আচ্ছা তোমাদের ন্যারেটিভে আমি ভাবি, আমেরিকা এসে যদি এই জায়গায় অবস্থান করে তাহলে রাশিয়া কিছু বলতেছে না, চায়নার কোনো সমস্যা হইতেছে না। তোমরা এই ক্যান ইউ ইমাজিন যে আসলে রাশিয়া চায়না কিছু বলতেছে না, নিরবতা পালন করতেছে, তাহলে কি এটা কি আসলে আমেরিকার স্বার্থ হইতেছে? কখনোই না। আমেরিকা এসে উল্টাপাল্টা কিছু করবে, সেটা নাম্বার ওয়ান সমস্যা বাধা বাঁধবে হচ্ছে এই জায়গায় হচ্ছে রাশিয়া। দেন হচ্ছে যেহেতু এই অঞ্চলটা হচ্ছে চায়নার কাছাকাছি, তো চায়না তো অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি এই জায়গায় এসে বাংলাদেশকে বাধা দিবে যে মানবিক করিডোর দেওয়া যাবে না। চায়না বাধা দেয় নাই, রাশিয়া বাধা দেয় নাই, কারো কোনো মন্তব্য নাই এই ব্যাপারে। সবাই ইটস ওকে এরকম একটা মন্তব্যতে আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ইন্ডিয়ার। আর এই যে বিএনপি কে হচ্ছে ইন্ডিয়ার তারা চাপাইতেছে, এই বিএনপির আসলে কি এগুলা দেশপ্রেমিক আমার বুঝে আসে না। এখন হচ্ছে সবচেয়ে বেশি ন্যারেটিভটা প্রথম চালাইছে হচ্ছে মানবিক করিডোর দেওয়া যাবে না, সেটা হচ্ছে সালাউদ্দিন। তো সালাউদ্দিন সাহেব যে ইন্ডিয়াতে এতদিন পড়ে আছিল, হয়তো তোমরা রয়ের এজেন্ট বলতেছো, আমি যদি রয়ের এজেন্ট নাও বলি তাহলে বলতে পারি যে হয়তো ওনাকে হচ্ছে ব্ল্যাকমেল করে রাখছে কোনো না কোনো ভাবে, সেগুলো ফাঁস হওয়ার ভয়ে হচ্ছে ওদের মতে চলতেছে। সেটা কাদের মতে? রয়ের মতেই চলতেছে। না হয় এরকম মন্তব্য বা এত কিছু ইন্ডিয়ান ন্যারেটিভ আর ওনাদের ন্যারেটিভ সেম সেম হতো না, কখনোই হতো না। মানে বাংলাদেশের নাগরিক আসলেই যে খুব বেশি ইন্ডিয়া প্রীতি এরকম কোনো মানুষই নেই, আসলে নেই, খুব কম, খুব কম। সেটা আর সেটা বিএনপির মধ্যে আসবে সেটা কখনোই হবে না। তো কেন আসতেছে সেটা তোমরা বুঝতেই হবে। তো এখানে রয়্যাল এজেন্ট বলো যুক্তিক, আবার হচ্ছে ব্ল্যাকমেল করে রাখতেছে, এটাও যুক্তি ফেলে দেওয়ার মতো না যে যেটাই বলো সেটা যুক্তিযুক্ত হয়। তো এটা ফেলে দেওয়ার মতো না যে হচ্ছে আসলে রয়্যাল এজেন্ট বলতেছে বা উনি ব্ল্যাকমেলের শিকার এরকম কিছু। তো এটা কিঞ্চিত রাখতেই পারো, কারণ উনি ওনার জায়গা থেকে অবস্থান ক্লিয়ার করতেছে না। আর তোমরা বিএনপির যে কার্যকলাপ গুলো আছে তা দেখেই বুঝতেই পারো ওরা ইন্ডিয়ার কথা মতোই চলতেছে, এরকমই বুঝে যাইতেছে। এই জন্য বলতেছি যে ইন্ডিয়ার ন্যারেটিভ আর হচ্ছে বিএনপি ন্যারেটিভ কিন্তু সেম সেম হয়ে যেতেছে। আর সেটাই দেখো, ইন্ডিয়ার জন্য হচ্ছে জনম শত্রু ছিল হচ্ছে ডক্টর খলিল, আর সেটাই এখন বিএনপি চাইতেছে হচ্ছে ডক্টর খলিল যাতে পদত্যাগ করে। তো এটাই ওনার পদত্যাগ চাইতেছে। তো দেখতেছো রহস্যটা কিভাবে মিলে যাইতেছে। ডক্টর খলিল সাহেব যে কিভাবে হচ্ছে চায়নার সাথে এত কিছু সুন্দর ডিল করে নিয়ে আসতে পারলো, তারপর হ্যাঁ মার্কিন তো হচ্ছে ফিরিয়ে নিছিল না, ইউএসএ তো ফিরিয়ে নিছিল, মুখ ফিরিয়ে নিছিল না, নির্বাচনের পর থেকেই ওরা কেমন একটা ভাবে চলে গেছিল। তো সেখান থেকে বাংলাদেশের প্রতি উদ্বুদ্ধ করা হলো কি সুন্দর ভাবে। তো চায়নাও ঠিক থাকলো বাংলাদেশের সাথে, আর হচ্ছে ইউএসএও ঠিক হয়ে গেল বাংলাদেশের সাথে। বরংস যে ইন্ডিয়া বাংলাদেশের ক্ষতি করতে চাইতেছে, তো ইন্ডিয়াকে এখন হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে সবকিছু করতেছে। তো ইন্ডিয়াও ওইভাবে আগাইতেছে এখন, এটা সুন্দর। কিন্তু যা সস্তায় সস্তায় ফাও ফাও অনেক কিছু পাওয়া যেত ইন্ডিয়া, এখন সেটা পাবে না, কখনোই পাবে না। এখন ন্যায্যতার ভিত্তিতে পাবে। তো এইটা হচ্ছে এত সুন্দর পরিকল্পনাগুলো সবকিছু করলো, তো ওনাকে পদত্যাগ চাওয়াটার মানেটা কি? ওনার পদত্যাগ চাওয়ার মানেটা কি? কখনোই সম্ভব না। ওনার পদত্যাগ আসলেই সম্ভব না। ওনার মতো লোক হচ্ছে আমি অতীতে দেখি নাই যে আসলে এই এই সেক্টর গুলা যারা দেখাশোনা করতো তাদের এরকম এক্সপার্টিজে নাই ওনার যেটা আছে। ওনার এক্সপার্টিজের লেভেলের সাথে ওদের তুলনা করলে ওরা কিছুই না। হেডমাস্টার আর হচ্ছে ক্লাসের স্টুডেন্ট এই লেভেলের ছিল আর কি। তো ওনার পদত্যাগ চাওয়া আসলে বোকামি। তো বোকাচন্দ্র তোমরা যারা হচ্ছে খলিল সাহেবের পদত্যাগ চাইতেছো, তোমরাই হচ্ছে আসল বোকাচন্দ্র। তো এখনো সময় আছে, ফিরে আসো নিজের অবস্থান। দেশপ্রেমিক যদি হও তাহলে ওনার মতো লোকের পদত্যাগ চাইও না। উপদেষ্টার মধ্যে অনেকেই সমালোচিত আছে, ওনাদের হচ্ছে পদত্যাগ করা উচিত। যেমন হচ্ছে তো বিএনপির চয়েস করা লোকেই হচ্ছে সমালোচিত। হ্যাঁ, ফরেন উপদেষ্টা যে আছে ওনাকে তৈয়ব সাহেবকে নিয়ে অনেক ঝামেলা হইতেছে। তো ওনাকেই হচ্ছে পদত্যাগ করানো উচিত। তোমরা দেওয়া, তোমরা মনোনীত করা মানুষকেই হচ্ছে পদত্যাগ করা উচিত, এটাকে বুঝতে হবে। ওনার মতে তো একটা এক্সপার্টিস হলা লোককে এই পদে। আর হচ্ছে সেনাপ্রধানকে কি বলবো, সেনাপ্রধান বা হচ্ছে ওনার যে সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে এই নিরাপত্তার উপদেশটা দেওয়া উচিত, বা এই সেক্টর গুলা সামরিক ব্যাকগ্রাউন্ডে থাকে যারা তাদেরকে দেওয়া উচিত। উনি একটা সিভিলিয়ানরা কি এক্সপার্টিস আছে, সিভিলিয়ানরা কতটুকু হচ্ছে ক্ষমতা আছে এগুলা দেখাশোনা করার? গর্তব কোথাকার। আশেপাশের যে কান্ট্রি গুলো আছে সারা বিশ্বে এখন ডোমিনেটিভ। এই তোরা যে ইন্ডিয়ার চাল বলস, ইন্ডিয়াতে যে এই সেক্টর দেখতেছে উনি তো হচ্ছে সিভিলিয়ান, সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই। বা ইউএসএ হচ্ছে সারা বিশ্বে ডোমিনেট করে চলতেছে, তো ইউএস এর নিরাপত্তা বিভাগ যে দেখতেছে সে কি হচ্ছে সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে? সেও হচ্ছে এই সিভিলিয়ান।
ডক্টর খলিল সাহেব হচ্ছে সিভিলিয়ান, কিন্তু এই সেক্টরে ওনার এক্সপার্টিস কিন্তু অনেক বেশি। তো সেই দিক থেকে ওনার মতো পারফেক্ট যোগ্য লোককে তোমরা পদে চাইতেছো, তোমরাই হচ্ছে আসল বোকাচন্দ্র। তো বোকাচন্দ্র থেকে ফিরে আসো, সচেতন নাগরিক হওয়ার ট্রাই করো, দেশপ্রেমিক হও। আর এই যে ভাবাপূর্ণ হয়ে ইসলামিক দল বা হচ্ছে যারা আসলে আপামর সাধারণ জনতা, হ্যাঁ, তারা যে বলতেছে করিডোর চাই না, করিডোর দেওয়া উচিত হবে না, এটা সেটা, ওরা ওই ইন্ডিয়ান ন্যারেটিভটা ওইভাবে উপস্থাপন করা হয়েছে বলেই এটা এটা আসলেই উচিত। প্রত্যেকটা দেশপ্রেমিকের এইটা হওয়া উচিত যে আসলে আমার দেশ যত স্বাধীন সার্বভৌমত্বের যত ক্ষুণ্ণ না হয়, দেশের যাতে কোনো ক্ষতি না হয়। এটা আমার কাছে ভালো লাগছে যে সবাই বিরোধিতা করছে, কিন্তু তোমরা জেনে শুনে হ্যাঁ বিরোধিতা করছে, ইটস ওকে। বাট এখন সেটা বলো যে হ্যাঁ আপনারা করিডোর দিতে চাইতেছেন, সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলাপ আলোচনা করে যেটা দেশের স্বার্থ হবে কি সেটা বুঝে শুনে তারপর শর্ত সাপেক্ষে সেটা দেওয়া যেতে পারে। তো সেই ন্যারেটিভে আসো। তোমরা এখনো পর্যন্ত এটা বলো না যে হচ্ছে মানবিক করিডোর দেওয়া যাবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেই ফেলছেন যে দেশের ক্ষতি হবে, দেশের স্বার্থ বিনষ্ট হবে, এরকম কোনো কাজ আমরা করব না, করব না, করব না, করব না। তো সেনাপ্রধান যে সামরিক ব্যাকগ্রাউন্ড থেকেই হতে হবে এই মন্তব্য করতেছে যে আসলে নিরাপত্তা বিভাগের সামরিক ব্যাকগ্রাউন্ডে, আর সেনাপ্রধান কি করছে দেশের জন্য? ও তো দেশপ্রেমিক দাবি করতেছে, কি যে দেশপ্রেমিক আমি আমার অতীতের ভিডিওগুলোতে বলে আসছি। ওনারা নিয়ে আর কি বলবো, মানে এই এত কিছু হইলো দেশের মধ্যে, দেশের অভ্যন্তরে হচ্ছে এতগুলা সাধারণ জনতার খুন হইতেছে, ওনার অবস্থানটা কি ছিল? দেশের জনগণের পক্ষে ছিল? একটা ফেসিস্টকে উনি রক্ষা করতেছিল, তখনও আবার হচ্ছে ওদের উপর ওনার নির্দেশনায় হচ্ছে গুলি চালায়। এক যদি হচ্ছে উনি নিরপেক্ষভাবে থাকতো তাহলে একটা কথা ছিল, নিরপেক্ষ ছিল না, ওনার নির্দেশে আর হচ্ছে হত্যাযজ্ঞ চালানো হলো। অবশ্যই আর্মিরা গুলি চালাইতেছে, ওটা তো ওনারই নির্দেশেই, ওনার নির্দেশ ছাড়া তো কখনো আসবে না। চেইন অফ কমান্ড বলে হচ্ছে একটা কথা আছে। তো এইগুলা তো হচ্ছে ওনার কারণে। তো এত কিছু হয়ে গেল, ওনার এখনো পর্যন্ত দাম্ভিকতা সরতেছে না এগুলা থেকে। উনি তারপরও জনগণ ক্ষমা করে দিছে। হ্যাঁ, দেশের সেনাবাহিনীর যদি হচ্ছে মান ক্ষুণ্ণ হয় তাহলে হচ্ছে আমাদের জন্যই ক্ষতি। তো এই জন্য হচ্ছে জনগণ হচ্ছে সেনাবাহিনীর পক্ষেই ছিল যে হচ্ছে আপনারা এখনো পর্যন্ত নিজের অবস্থান ক্লিয়ার করেন, জাতিসংঘের কাছে যাতে হচ্ছে নিজেদের অবস্থানটা ক্লিয়ার হয়, খুব বেশি ভালো হয়। আমরা দেশের সর্বস্তরে সর্বসাধারণ সবাই হচ্ছে সেনাবাহিনীর পক্ষে গেলাম যে হচ্ছে সেনাবাহিনীর যত কোনো সমস্যা না হয় সারা বিশ্বের কাছে, সারা বিশ্বের চোখে যত তারা হচ্ছে নিন্দনীয় না হয়, যে তারা হচ্ছে এত অত্যাচার করে গেল বা হচ্ছে ফেসিস্টদের রক্ষা করে গেল, নিজেরাই হচ্ছে সাধারণ জনতাকে হচ্ছে হত্যা করছে, এরকম ন্যারেটিভ যাতে ওদের কাছে না যায় সেটার জন্য দেশের সর্বস্তরের জনগণ হচ্ছে পক্ষে ছিল। আর এখনো পর্যন্ত ওই লোক এই সেনাপ্রধান হচ্ছে এত কিছু করে যাচ্ছে, শেখ হাসিনাকে প্রত্যাবর্তন, দেন হচ্ছে ক্লিন ইমেজের আওয়ামী লীগকে নিয়ে আসা, বিভিন্ন কিছু। তারপর হচ্ছে এই যে এতজনকে হচ্ছে উনি হচ্ছে নিরাপত্তা দিছিল যখন হচ্ছে বিপ্লব হলো, বিপ্লব বলো আর গণ অভ্যুত্থান বলো, তো তখন হচ্ছে নিরাপত্তা দিল ওই লোকগুলাকে, আবার হচ্ছে বিদেশে যেতে সহযোগিতা করলো, সবকিছুই করে ফেললেন উনি। ওই লোককে কিভাবে হচ্ছে মানে এই জায়গায় থাকা যায়? আমি যদি মনে করি যে আসলেই ও তো একটা কর্মচারী, দেশের জনগণের কর্মচারী, যে আমার ট্যাক্সের টাকায় তোমার ট্যাক্সের টাকায় হচ্ছে ও চলতেছে, ওর কোনো হচ্ছে এই ব্যাপারে হস্তক্ষেপ, এই যে নির্বাচন কখন হবে কি হবে না এই ব্যাপারে হস্তক্ষেপ নেওয়ার কোনো অধিকার নাই। ও নিরপেক্ষ থাকবে, ওর এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করার কোনো অধিকারই ছিল না, তারপরেও করতেছে। হ্যাঁ, দেশের ভালোর জন্য যদি করে থাকে তাহলে করতেই পারে, কিন্তু ওর ওই ভালোটাই করছে কখন? সেনাবাহিনীর মধ্যে অনেক শত অফিসার আছে, তো ওদের যোগ্যতা ছিল যে এই অবস্থানে আসা, তো উনি কিভাবে আসছে সেটা তো তোমরা আসলেই জানো, যে বোনজামাই বলে এত কিছু, তো এই অবস্থানে চলে আসছে। যদি কেউই ওনার পদত্যাগ না চায়, সর্বপ্রথম যদি একজনও হলেও যদি পদত্যাগ চাও যে সেনাবাহিনীর পদত্যাগ করা উচিত, তার পদত্যাগ চাই, তাহলে সে জায়গায় আমাকে ইনক্লুড করে নিয়ে যাও 2 নম্বর পার্সনটা। আমিও চাই ওনার পদত্যাগ। এই ধরনের লোক রাষ্ট্রের এত বড় উচ্চ স্তম্ভে থাকা উচিত না। মানে ভারত প্রীতি সেনাবাহিনী হচ্ছে আমার দেশের সেনাপ্রধান, একটা লোক ভারত প্রীতি, এই লোককে কিভাবে আমরা হচ্ছে আমার দেশের সেনাপ্রধান বলি? যেই ভারত হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় ওরা আক্রমণাত্মক বক্তব্য দেয় যে এই 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 দখল করে ফেললাম, চট্টগ্রাম দখল করে ফেললাম, ত্রিপুরা দিয়ে আমরা এই করে ফেললাম, এই রংপুর এলাকা ওইটা দখল করে ফেললাম, চিকেন নেকের এরিয়াটা ওইটা আমরা খেয়ে ফেলবো, এত কিলোমিটার এটা দখল করবো, ওইটা দখল করবো, ওই দিক দিয়ে রাজশাহীতে ঢুকে পড়বো। মানে এত কিছুর মন্তব্যের পরও হচ্ছে কিভাবে হচ্ছে ভারত প্রীতি থাকে আমাদের দেশে? ওরা তো আমাদের শত্রু, ওইভাবে চলতে হবে, ওদের সাথে কিভাবে প্রীতি করি? তো এই লোককে আসলে চাই না, এই লোককে পদত্যাগ করা উচিত। তোমরা যারা যদি এরকম সুযোগ সুবিধা আসে তাহলে অবশ্যই এই লোককে অপসারণ করানো দরকার। আর তার মধ্যে পদত্যাগ করার জন্য কোনো যদি মিশন থাকে তাহলে আমাকেও ডাকিও, আমিও আছি। কারণ এই ধরনের ভারত প্রীতি লোককে হচ্ছে সেনাপ্রধান রাখা উচিত না। যোগ্যতা বলে যারা আছে তারাই হচ্ছে সেনাপ্রধান হবে। আর ওনার নাই কোনো হচ্ছে অর্থনৈতিক জ্ঞান, তারপর হচ্ছে নিরাপত্তার ব্যাপারে যে কি নলেজটাই আছে সেটা, এই যে কোন দেশের সাথে ভ্রাতৃত্ব করলে কি হবে এটা উনি কি যে বুঝে, আমার বুঝে আসে না।
ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা লোক এই যে অর্থনৈতিক লেভেলে এত জ্ঞান অর্জন থাকা সত্ত্বেও উনি অনেকগুলো রাষ্ট্রের সাথে খুব সুন্দরভাবে সবকিছু করে ফেললো, বাংলাদেশের রিজার্ভের অবস্থা একটু উন্নত করলো, সবকিছুই করলো। এই লোককে আইসা দাম্ভিকতা দেখায় হচ্ছে সেনাপ্রধান আইসা চলে যেতে বলে, এরকম কিছু একটা। এত সাহস ওর! ওর কোনো এক্সপার্টিস নাই যে ওর কোন ধরনের নলেজ আছে। আছে ইকোনমিক্স এর কোনো নলেজ আছে ওর? ওই যে ধরনের কথা বলে দেশের জন্য কোনটা মঙ্গল কোনটা অমঙ্গলজনক, ওর নলেজ আছে? এইরকম সেনাপ্রধান থাকা উচিত না, আমি মনে করি না উচিত না অবশ্যই। আর ডক্টর খলিলকে তোমরা যারা হচ্ছে পদত্যাগ চাইতেছো তারা হচ্ছে এখনোই তবা করে নাও যে আসলে ওনাকে পদত্যাগ করানো উচিত নয়। আর মানবিক করিডোর দেওয়া যায় কি যায় না সেটা নিয়ে আলাপ আলোচনা সকল দলের সাথে মতামত নিয়ে হচ্ছে দেশের স্বার্থ হবে যেভাবে সেভাবেই করা উচিত। রোহিঙ্গাদেরকে দেশে অবস্থান করা, এই দেশে রাখা উচিত না, সেটা দেশের জন্য অনেক ক্ষতি হবে। কি হবে সেটা আজ থেকে আরো 5 বছর পর গিয়ে দেখবা। এই তো শুরু, ইউএন কিন্তু তাদের ফান্ডিং কমাইতেছে দিন দিন, পরে কিন্তু বাংলাদেশ ওদেরকে বহন করতে হবে, কি যে একটা অবস্থা হবে কল্পনাই করতে পারো না তোমরা। বৈশা বৈশা খাইতেছো যে আসলে আমাদের তো কোনো ক্ষতি হইতেছে না, ক্ষতিটা তোমরা আপাতত দৃষ্টিতে দেখতেছো না, তলে তলে যে কি ক্ষতি হইতেছে সেটা পরেই বুঝতে পারবা, যখন ক্ষতির সম্মুখীন হবা তখনই বুঝতে পারবা, এখন তো আর বুঝতে পারতেছো না। তো এই জন্য বলি রোহিঙ্গাদেরকে দেশ থেকে বিতাড়িত, বিতাড়িত মানে কি সসম্মানে সুন্দরভাবে তাদের অবস্থানে তাদের তাদের দেশে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, সেটা বাংলাদেশের জন্যই মঙ্গল। এটা বাংলাদেশের সেনাবাহিনী কি বাংলাদেশের আপামর জনতা যারা রাষ্ট্রপ্রধান থাকবে তাদের, তারপর হচ্ছে সেনাবাহিনী, সবার জন্য এটা সম্মানজনক ওদেরকে ফিরিয়ে নেওয়াটা, আসলেই সম্মানজনক। তো এই সম্মানজনক কাজটা করা উচিত প্রত্যেকের, তো সেটা নিয়ে বসা উচিত, প্রত্যেকের কথা বলা উচিত যে কিভাবে হচ্ছে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে, এই করিডোর দিয়ে হচ্ছে ওদেরকে হচ্ছে কিভাবে ওদের দেশে ফিরিয়ে নেওয়া যায় সেই পক্ষে যুক্তি দিয়ে হচ্ছে তোমরা কথা বলো, তাহলে হচ্ছে সুবিধা হবে। এই বিরোধিতা খুব বেশি না করে হচ্ছে সপক্ষে যুক্তি দাও, আর যেটা নিয়ে বিরোধিতা করতেছো সেটাও ক্লিয়ার করো, তাহলে খুব সুন্দর হয়। সেটা না করে হচ্ছে ডিরেক্ট একটা লোকের পদত্যাগ চাইতেছি, তারপর হচ্ছে মানবিক করিডোর দেওয়া যাবে না, এটা বলে বোকাচন্দ্র আর হয় না, সচেতন নাগরিক হওয়ার চেষ্টা করো। পরিশেষে এটা বলি যে ডক্টর খলিল সাহেবকে যদি পদত্যাগ করাও হয়, তোমরা তোমরা যদি জোর করে এটা করতেই থাকো আর উনি যদি পদত্যাগই করে, তাহলে দেশের জন্য অমঙ্গলজনক হবে। আর সে জায়গায় আসা দখলবাজি করবে হচ্ছে ইন্ডিয়ারা, ওরা আগে যেভাবে করতো সেভাবেই। ওই যে এরকম লোক হচ্ছে আফা আফা করতে করতে ফেনা তুলে ফেলতো, তারপর হচ্ছে দিল্লিতে গিয়ে হচ্ছে প্রেসক্রিপশন নিয়ে আসে, তারপর অন্য দেশের কাছে যাইতো হচ্ছে ওষুধ আনতে। তো এরকম নীতিটাই থাকবে, এই নতজানু নীতির মধ্যেই সারা জীবন বাংলাদেশ থাকতেই হবে। তো ওনার মতো লোক থাকলেই ন্যায্যতার ভিত্তিতে সবকিছু হবে, স্বাধীন চেতনা থাকবে যে আমার দেশ, আমার দেশের জন্য পজিটিভ যেটা সেটাই আমরা করব। তো এখানে কারো ওপিনিয়ন আর কোনো প্রয়োজন বলতে মনে করি না। তো সেই রকম লোক হচ্ছে ডক্টর খলিল সাহেব। তো ওনার পক্ষে থাকো, ওনার পদত্যাগ যারা চাবে তাদেরকে হচ্ছে প্রোটেক্ট করো, যে হচ্ছে হ্যাঁ কেন চাইতেছো পদত্যাগ সেটা তুমি বলো, দেন হচ্ছে সেটা সপক্ষে ওই যুক্তি দিলে তুমি বিপক্ষে সুন্দর করে তোমার ইস্যুগুলো উঠিয়ে দিবা যে কেন ওনাকে রাখতে হবে দেশে, পদত্যাগ চাওয়া যাবে না।